ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। 1971 সালে বিতর্কিত ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়ার দাবি বেশ পুরনো। গত বছরের আগস্টে শেখ হাসিনার পতনের পর এই দাবি আরো জোরে সোরে আলোচিত হতে থাকে বিভিন্ন মহল থেকে। এমনকি দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি নেতারাও জামায়াতকে 71 ইস্যুতে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কয়েকবার। আসলে নির্বাচনকে সামনে রেখে দলটির ভেতরেও ছিল এই আলোচনা। যদিও এর আগে গত 27 মে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের পর সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী ও দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত কিংবা কষ্ট পেয়েছেন তার জন্য বিনা শর্তে মাপ চেয়েছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। কিন্তু সেদিন সুনির্দিষ্ট করে মুক্তিযুদ্ধ নিয়ে তিনি কোনো কথা না বললেও এই ঘটনার 5 মাসের মাথায় গতকাল বুধবার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে জামায়াত আমির আবারও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তবে এবার কেবল 71-এর ভূমিকার জন্য নয়, 47-এর ভারত ভাগ থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ভুল করে থাকলে তার জন্য তিনি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্তে ক্ষমা চান। এ নিয়ে 3 বার ক্ষমা চাওয়া হলে জানিয়ে তিনি বলেছেন, 71-এ এদেশের মানুষের স্বাধীনতার প্রত্যাশাকে তখনকার জামায়াত নেতৃত্বের সম্মান করা উচিত ছিল। এদিকে জামায়াত আমিরের এই ক্ষমা চাওয়া নিয়ে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে। কেউ বলছেন আগামী নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে জামায়াতের এটি একটি কৌশলগত অবস্থান। আবার কেউ বলছেন দলটির আমির এই ক্ষমা প্রার্থনার মাধ্যমে তাদের অতীতের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করে রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছেন। আসলে এই ক্ষমা প্রার্থনার তাৎপর্য কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, আছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের এবং আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনাদের তিনজনকে আজকের রাজকাহনে স্বাগত জানাচ্ছি। শুরুটা করতে চাই অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনাকে নিয়ে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জামায়াতের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ এসেছে বারবার। এটা দলের ভেতর থেকে এসেছে, কখনো কখনো দলের বাইরে থেকে এসেছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র গিয়ে এবার জামায়াত আমির 47 সাল থেকে শুরু করে 71 এবং 25-এর এখন পর্যন্ত যত ভুল হয়েছে তার জন্য নিঃশর্তে তিনি ক্ষমা চেয়েছেন। আবার কেউ কেউ বলছেন এই ক্ষমা চাওয়াটা তাদের কৌশলগত অবস্থান, কারণ বরাবরই তাদের 71 বিষয়টি কিংবা ক্ষমা চাওয়ার বিষয়টি সবসময় অস্পষ্ট এবং শর্তযুক্তই রাখা হয়েছে। আবার কেউ কেউ সেটাকে অনুশোচনা হিসেবেই দেখছেন। আপনার কি মনে হয় রাজনীতিক হিসেবে এটা অনুশোচনা নাকি কৌশল? ধন্যবাদ আমার সহ আলোচকবৃন্দ। জামাতকে নিয়ে আজকে আপনি যেভাবে আলোচনার অবতারণা করছেন, আমার তো মনে হয় আপনিও খুব গুরুত্ব দিয়ে এটাকে দেশবাসীর সামনে উপস্থাপন করতেছেন। আমি তো এত গুরুত্ব দিয়ে কথা বলার তো কিছু নাই। এই জামাতকে তো আমরা বহু বছর ধরে চিনি, যেখানে জন্ম হয়েছিল সেখান থেকেই চিনি। তারপরে 47-এ তারা তো পাকিস্তানের পক্ষে ছিল না। আপনি শুধু 71 নিয়ে নাড়াচাড়া করেন, 47-এও তো তারা পাকিস্তানের বিরোধিতা করেছে। তারপর দীর্ঘ সময় তো আমরা তো দেখেছি। এখন 71-এ এসে যে কাণ্ডটা করছে এটা তো ক্ষমার অযোগ্য। 7.5 কোটি মানুষ যেখানে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইতে অংশগ্রহণ করবে, একটা রক্তক্ষয়ী লড়াই, 30 লক্ষ লোক শহীদ হলো। এদেরকে সহযোগিতা করেছে জামাত তৎকাল নেতৃবৃন্দ, এবং তারা ওই সরকারের মন্ত্রীও ছিল। 71 যে মন্ত্রিসভা ছিল, ওই যে জামাত একটা সস্তা স্লোগান দেয় না, এদেশের জনগণ আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, এখন জামাতকে দেখার বাকি। আমি আর ভাই জামাতকে তো আমরা 71-ই দেখেছি। আপনারা নতুন করে এইসব কথা আমাদের শিখাইন না। এখন আমরা যারা বেঁচে আছি আমরা তো জানি। সুতরাং 71-এ আপনাদেরকে আমরা দেখেছি, নতুন করে আর দেখার কিছু নাই। তা আপনি ক্ষমা চান যুক্তরাষ্ট্রে গিয়ে কেন? এখানে চান না কেন? বাংলাদেশে এসে সরাসরি জনগণের কাছে ক্ষমা চান। ওখানে বসে আপনি এগুলো তো নির্বাচনী বক্তব্য আর কি, হ্যাঁ, যে ওইটা বললে পরে দেশের মানুষ শান্ত হয়ে যাবে। আর মানুষকে এখন অশান্ত করছেন কেন আপনারা? কতগুলো নন ইস্যুকে ইস্যু করে মাঠ গরম করছেন। জামাতে আমির অত্যন্ত সম্মানী মানুষ, ডাক্তার মানুষ, তাকে আমরা সবাই শ্রদ্ধা করি। বা তার যে চাল চলন কথাবার্তা একটু আকৃষ্ট করে, তা এটা অস্বীকার করার উপায় নেই। এবং যথেষ্ট তারা রাজনৈতিক বিষয়াদি নিয়ে যাচ্ছে, গ্রামে গঞ্জে এলাকায় যাচ্ছে, সেটা করতে থাকুক, করাই উচিত তাদের।
কিন্তু তারা যেভাবে কনফিডেন্টলি বলে যে আমরা যা করেছি মানুষ এগুলো ভুলে গেছে, এখন অনেক আবার বলছে যে আমরা তো 3বার ক্ষমা চেয়েছি। আরে ভাই, একবার ভালো করে চান, 3বার আমরা তো বলি না যে 3বার চাইতে হবে। এখন বাংলাদেশের বর্তমান যে রাজনীতি চলছে, সেই রাজনীতিতে জামাত আমার কাছে মনে হয় জনগণকে আরেকবার বোকা বানানোর চেষ্টা করতেছে। আমি দুঃখিত এইসব কথা বলার জন্য। পুরা দেশ চলতেছে একদিকে, জাতীয় ঐক্যমতে আমরা সব বিষয় নিয়ে কথাবার্তা বলতেছি, সেখানে পিআর সিস্টেম একটা কথা, যেটা জাতীয় ঐক্যমতেরও না, ইস্যু না, সংস্কারের ইস্যু না, সেটা তারা নিয়ে আসছে। মানে একটা জটিল, এমন বলে যে পিআর না হলে নির্বাচনে যাব না, আরেকটা দেখেন গণভোট বলছে যে কি নভেম্বরে গণভোট দিতে হবে। এটার কোনো বাস্তবতা আছে? ভাই, কেন এত বিতর্ক সৃষ্টি করতেছেন? আবার তলে তলে সব জায়গায় প্রার্থী দিয়ে দিয়েছেন, জানেন আপনি? সবার আগে জামাত সব জায়গায় প্রার্থী, আমার ভাইও দিয়েছে। তারা হয়তো 300 দেয় নাই, হ্যাঁ, তো আমরা তো সবাই প্রস্তুতি নিচ্ছি, নির্বাচনমুখী হয়ে গেছি আমরা। নির্বাচন কমিশনও যথেষ্ট কাজ করতেছে। এখন বিএনপি গিয়ে কিছু কথা বলে আসলো পরশুদিন, এখন এদেরকেও যেতে হবে। এটার মধ্যে একটা পাল্টাপাল্টি, তার মধ্যে আবার ওই যে যেটাকে আমরা কিংস পার্টি বলি, যার কোনো এখনো রেজিস্ট্রেশন হয় নাই, তারা আপনি বানাচ্ছেন 3 নম্বর পার্টি। আপনি চলে গেলেন নিউ ইয়র্কে, সেখানে এই 3 দল থেকে 6 জন নিয়ে নিলেন। আপনি সরকারও দেখি একটা লেজে গোবরে করে ফেলতেছে। তাহলে দেশের অন্যান্য দলগুলো যা আছে তাদের তো আপনি এই মর্যাদাটা দিচ্ছেন না। 3টা দলকে কেন আপনি বেছে নিলেন? সেখানে আমাদের মধ্যে কেন আপনি অনৈক্য সৃষ্টি করতেছেন? তারপরে দেখেন এই যে বিএনপি আজকে নির্বাচন কমিশনে গেছে, ওনারা জেনুইনলি গেছে যে যারা অতীতে নানানভাবে আওয়ামী সরকারের সাথে সম্পৃক্ত ছিল, প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে রিটার্নিং অফিসার যারা যারা দায়িত্বে ছিল, এমনকি তারা স্পেসিফিক বলেছে যে ব্যাংকগুলো দখল করেছে জামাতিরা, সেই ব্যাংকের কর্মকর্তাদের যেন প্রিসাইডিং নির্বাচনী কোনো কাজে সম্পৃক্ত করা না হয়। এটা তো বাস্তবতা, এটা তো আমরা জানি। তো সুতরাং জামাত যত কথা বলবে, আমি বলবো তত বিতর্ক সৃষ্টি হবে। তার থেকে ভাই, আপনারা নির্বাচনের কথা বলেন, আপনার জনপ্রিয়তা যাচাই করেন, এবং আপনি যে ইস্যুগুলো সামনে আনছেন এগুলো ভোটে দেন। যদি জনগণ আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, আপনি করবেন, আপনার নির্বাচনী ইস্তাহারের মধ্যে এগুলো দেন, অন্যরা অন্যদের ইস্যুগুলো দিক। তারপরেও জাতীয় ঐক্যমত কমিশনে আমরা বলেছি যেগুলো আমাদের মধ্যে বিভক্তি নাই বা দ্বিমত নাই, ডিসেন্টিং নাই, সেগুলো নিয়ে চলেন আমরা একসাথে কাজ করি। ডক্টর আহমদ আব্দুল কাদের, আপনার কাছে একটু আসতে চাই। আপনি তো ছাত্র শিবিরের একসময় কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এক পর্যায়ে মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন আপনি বের হয়ে আসেন। এর আগে গত বছরের নভেম্বরে যুক্তরাজ্যে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ৭১-এর ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ৭১-এ জামায়াত কোনো ভুল করলে সেটি যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন। এবার জামায়াত আমিরের ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে কি ৭১-এ যে জামায়াত ভুল করছিল তা প্রমাণিত বলে বলা যায় কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমাদের সমালোচকদেরকে। যেহেতু আপনি আমার একটা পরিচয় বলেছেন, এটা আমার জন্য বিব্রত করে করতে, যে বর্তমান পরিস্থিতি বিব্রত করে একটুখানি। যে বিষয় নিয়ে আমাদের সঙ্গে মতবিরোধ হয়েছিল, ৭১ একটা ইস্যু ছিল আমার, সেই সময় জামাত মানে নেই ব্যাপারটা। এবং এর মধ্যে ধরেন ৮২ থেকে শুরু করে তো অনেক বছর গড়িয়ে গেল, এখন তারা রিলাইজ করছে। আমি মনে করি দেরি হলো, এটা ভালো, এবং তারা ক্ষমা চেয়েছেন। আমি শর্তহীন ক্ষমা দেখলাম, তো নিজের শর্তহীন ক্ষমা চেয়েছেন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। তারা স্পষ্ট করে ক্ষমা চাইলে ভালো হতো। যেমন আমার সুব্রত চৌধুরী সাহেব যে কথা বলেছেন, আক্রমণাত্মক, বলার দরকার নাই। উনি জামাতে কৌশল করছে ঠিক, এটা ভিন্ন কথা, কিন্তু ক্ষমতা চেয়েছে, এটাই ইম্পর্টেন্ট। আমি যেটা তখন বলেছিলাম, এটা পর্যালোচনা করে আপনাদের ক্ষমা চাওয়া উচিত বা একটা ব্যবস্থা করা উচিত। ওনারা তখন ডিফেন্ড করতেন, তাকে ডিফেন্স তখন করছেন না, এখন ওনারা ক্ষমা চাচ্ছেন।
এটা আমি ভালো লক্ষণ মনে করি। এটাকে আমি কোনো খারাপ অর্থে ব্যবহার করবো না, করতে চাই না, ভোট পাওয়ার জন্য বলবো না। এটা তাদের অনুশোচনা একটা ভিন্ন প্রশ্ন, কিন্তু ক্ষমা চাওয়া একটা রাজনৈতিক বিষয় আছে। যেহেতু ভুলের ক্ষমা চাওয়া, তারা ক্ষমা চেয়েছেন, আমি এটা ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি তাদেরকে আরও কিছু কাজ করতে হবে। এটা এই মুহূর্তে আমি বলা আমার বস বলতে চাচ্ছি না। আরও কিছু কাজ আছে হাতে। রাজনীতিতে দাঁড়াতে হলে, প্রথম অবস্থানে আসতে হলে আরও কিছু করণীয় তাদের আছে। কারণ রাজনীতি করার জন্য যে সমস্ত বিষয় দরকার তাদের এগুলো আছে। তরুণ শক্তি আছে, ডিসিপ্লিন কর্মী বাহিনী আছে, অর্থ শক্তি তাদের আছে। আরও কিছু জিনিস অ্যাড করলে আমি মনে করি তারা ভালো করবেন। এটা এখনও অভাব আছে, আমি মনে করি কিছু বিষয় আছে। এর মধ্যে ৭১কে ইস্যু বাংলাদেশের জন্য এখন এই প্রথম জেনারেশনের জন্য এটা বড় ইস্যু না, এই কথা আমি একমত। কিন্তু এটা যারা আমাদের মতো বয়সী যারা, অথবা আমাদের চেয়ে একটু কম বয়সী যারা, এদের কাছে ইস্যু। কিন্তু ইয়াং জেনারেশনের কাছে বড় ইস্যু না। এটা পাঠ্যপুস্তকে তারা পড়াশোনা করেছে, এটা তো বড় ইস্যু আমি মনে করি। ইয়াংদের কাছে বড় ইস্যু না, এটা প্রমাণ হয়েছে ছাত্র শিবিরের বিজয়টা। কাজে এটি এর বড় ইস্যু না। কিন্তু তারপরে আমি মনে করি রাজনীতিতে গুণগতভাবে জামাত যদি এগোতে হয় এবং জাতীয় নেতৃত্ব প্রদান করতে হয়, তাহলে তাদেরকে আরও কিছু কাজ করতে হবে, যেটা হয়তো আমি তাদেরকে পার্সোনালি বলার চেষ্টা করেছি, আরও সামনে বলবো। আমি মনে করি এগুলো করতে পারলে তাদের পক্ষে বাংলাদেশ রাজনীতিতে দাঁড়িয়ে যাওয়া সম্ভব, আমি মনে করি, এবং জাতীয় নেতৃত্ব দেওয়া সম্ভব তাদের পক্ষে। আজিজুল বারী হেলাল, একটু আপনার কাছে জানতে চাই, বরাবরই আসলে ৭১-এর মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য সমালোচনায় পড়তে হয় জামায়াতকে, এবং বারবার এই কথাটা সামনে আসছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডক্টর সারোয়ার আলী ডিবিসি নিউজে যুক্ত হয়ে জামায়াত আমিরের ক্ষমা চাওয়া প্রসঙ্গে উনি বলেছেন ৭১ নিয়ে সরাসরি কেন কথা বলে না দলটি। তার মানে কি জামায়াত আমিরের ক্ষমা চাওয়া বক্তব্য ৭১ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্যে ৭১ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য উঠে আসে না? আর যদি তাই হয়, কেন আসলে এটা হচ্ছে? আমার বক্তব্য এভাবে শুরু হবে যে, প্রথমে হলো যে আজকে আপনি যে টপিকটা তুললেন এটা আমার কাছে খুবই প্রাসঙ্গিক মনে হচ্ছে, আজকে এই টপিকটায় কথা বলা উচিত। সেকেন্ডলি, কাদের ভাই যেটা বললেন যে এটা কোনো ইস্যু না, আমি মনে করি ইটস এ বিগ ইস্যু। এটা আমাদের জাতির জীবনে, জাতির একটা জন্মের ইতিহাসের সাথে জড়িত, অতএব এই ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে ক্ষমা চাওয়ার নাটক, এই ক্ষমা চাওয়ার নাটক শুরু হয়েছে কিন্তু আজকে নয়, বহু পুরনো। আপনার গোলাম আজম সাহেবও ক্ষমা চেয়েছিলেন কিছু যদি কিন্তু দিয়ে। আজকে যে ক্ষমা চাওয়া হলো নিউ ইয়র্কে বসে, সেটাই কিন্তু নেই, যদি আছে, যদি করে থাকে। তার মানে তারা কি মনে করে না যে ৭১ সালে তারা ভুল করেছে, জাতির সাথে বেইমানি করেছে, জাতির গণহত্যার সাথে জড়িত, নারী পুরুষ নারীর ইজ্জত হানির সাথে তারা জড়িত? তারা কি মনে করে না? যদি কথাটা দিয়ে তো তারা ৭১কে মনে হচ্ছে তারা করেনি। আপনার এই যে ক্ষমা চাওয়ার, এই মানুষ ক্ষমা করবে কিনা, ক্ষমা চাওয়ার এই বিষয়টা কিন্তু সমগ্র জনতার উপর নির্ভর করে। যে আমরা যারা ৭১-এর সাফারার এবং পরবর্তী প্রজন্ম, কারণ ৭১ তো আমাদের জন্মের সাথে জড়িত, সবাই ক্ষমা করবে কিনা এটা অন্য একটা অধ্যায়। কিন্তু তিনি ক্ষমা চাওয়ার সময় বললেন ৪৭ থেকে এই পর্যন্ত যত অপরাধ করেছি। ৫২ সালে ওনারা কি অপরাধ করেছিল? ভাষা আন্দোলনে তো গোলাম আজম সাহেব একজন ভাষা সৈনিক ছিল, তো ওটার জন্য উনি ক্ষমা চাইবেন নাকি? উনি যে ভাষার পক্ষে যুদ্ধ করলেন, এর জন্য কি ক্ষমা চাইবেন? এই যে কৌশলী কথাবার্তা, এই জন্য তো আপনার মানে আপনি ভ্যানিশিং কালি দিয়েও ওই ক্ষত কিন্তু মুছতে পারবেন না। কারণ আপনাকে নির্দিষ্ট করতে হবে যে ৭১ সালে আপনি অন্যায় করেছেন, জনগণের সাথে প্রতারণা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, নারীদের ইজ্জত হানির সাথে আপনি জড়িত ছিলেন, আপনি মহা অন্যায় করেছেন। এবং আপনি রাজনীতি, বাংলাদেশের সমগ্র মানুষের যে বাংলাদেশ তৈরির যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। হ্যাঁ, ক্ষমা চাইলে ক্ষমা করতেই পারে, ক্ষমা যে করা যাবে না এমন কিছু না। কিন্তু আপনি যখন কারসাজি করেন, যদি করে থাকি, তার মানে আপনি মিন করছেন না, আপনার মানে অনুতাপই নেই। আগে তো একটা অন্যায় করলে আপনার অনুতাপ হতে হবে যে আমি অন্যায়টা করলাম, এরপরে আপনি ক্ষমা চাইতে পারেন। যে অনুতাপ করলেন যে আসলে আমি এটা অন্যায় করেছি, আগে রিকগনিশন, অ্যাকনলেজমেন্ট যে আমি অন্যায় করেছি। আপনি তো সেটা করছেন যদি করে থাকি, তার মানে আপনি কি করেননি, তার মানে কি আপনি করেননি। আর এই ক্ষমাটা এরকম বিক্ষিপ্ত কেন? একবার নায়েবে আমি তাহের সাহেব বলছে যে আমাদের ক্ষমা করে দেন, একবার আব্বাস আলী খান সাহেব বলেছেন ক্ষমা করে দেন, একবার গোলাম আজম সাহেব করছেন ক্ষমা করে দেন, এবার উনি একা আমাদের আমির বর্তমান উনি বলছেন ক্ষমা করেন।
আরে ভাই, ক্ষমা যদি চেতে হয়, আপনি যদি প্রকৃতভাবে মিন করেন যে আমি ক্ষমা চাবো, আমি অন্যায় করেছি, আমি নারীর ধর্ষণের সাথে জড়িত, আমি লুণ্ঠনের সাথে জড়িত, আমি গণহত্যার সাথে জড়িত, তাহলে আপনাদের মজলিসের সাথে একটা মিটিং করেন, আপনাদের জামাত ইসলামের মজলিসের সাথে একটা মিটিং করেন, সেই মিটিংয়ের সিদ্ধান্ত দেন দলীয়ভাবে আমরা ক্ষমা চাচ্ছি, আমরা অন্যায় করেছি, হ্যাঁ, তারপরে আপনি জাতির কাছে দলীয়ভাবে স্টেটমেন্ট দিয়ে ক্ষমা চান। এইভাবে বিক্ষিপ্তভাবে করলে কি মানুষকে আপনি বোকা ভাবেন নাকি? শেখ হাসিনাও তো এই কাজ করেছিল 96 সালে। শেখ হাসিনা মাথায় একটা আপনার হেজাব পরে, কখনো তিনি মাথায় কাপড় দেন তিনি, কিন্তু হেজাব কিন্তু কখনো করেন না। 96 সালে দেখবেন ভোটের জন্য হেজাব একটা মাথায় দিয়ে, হাতে একটা তসবি, এই যে আমার কাদের ভাই তো একজন মুসলমান, হাতে কি তসবি আছে নাকি, মানে প্রতীকী তসবি নিয়ে জনগণের কাছে আমাকে মাফ করে দেন, 73 থেকে 75 যদি আমরা কোনো ক্ষমতা অন্যায় করে থাকি, যদি ওই সেই একই কথা মাপঠাপ চেয়ে ক্ষমতায় এসে কি অন্যায়টা করলো, জামাতেও একই স্টাইল শুরু করে শেখ হাসিনার মতো, যদি আমরা করে থাকি, যদি আমরা করে থাকি, যদি আমরা করে থাকি। কারণ আপনার 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 তাহলে আপনি কি মনে করছেন আজিজুল বারী হেলাল এটি একটি 47 আপনি বলছেন, তাহলে কি এটা কি কৌশলগত কোনো অবস্থান আপনি কিনা? দেখেন, অবশ্যই কৌশল, রাজনৈতিক, এটা একটা অপরাজনীতি, একটা মানে আপনার 71-কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো। আপনি 47 টানছেন কেন? 47-এ পাকিস্তান আন্দোলনের সাথে তো আমরা সবাই জড়িত ছিলাম, আপনি ছিলেন না, তার জন্য আমরা ক্ষমা চাইতে বলেনি আপনাকে। 47-এ পাকিস্তান আন্দোলনের সাথে ওই পাকিস্তানের লোক জড়িত ছিল, আমরাও জড়িত ছিলাম যে তা পাকিস্তান রাষ্ট্র হবে 47 সালে। 52-এর ভাষা আন্দোলনের সময় আপনারা তো, গোলাম আজম সাহেব তো ভাষা সৈনিক ছিলেন, কার কাছে ক্ষমা চাচ্ছেন 52-এর জন্য? এইসব নাটক আমরা বুঝি না। আপনি 69-এর গণ অভ্যুত্থানে আপনার কার কাছে ক্ষমা চাচ্ছেন? আসাদের রক্তের, আসাদকে মারছে যারা, তারা সাথে আপনি জড়িত নাকি? আপনি কার কাছে ক্ষমা চাচ্ছেন? এসব নাটক না। আপনি এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে 71-এর আগে, আপনি কার কাছে ক্ষমা চাচ্ছেন সেখানে? আপনাকে জড়িত সাথে আপনি 71 যে কাজটা করছেন সেটা স্পেসিফাই করেন। আপনি 47 টানছেন কি জন্য? 47 টানেন কি জন্য? আপনি 71 যে অন্যায়টা, এখন যদি বলেন যে শেখ হাসিনা 24-এ যে অন্যায় করেছে, 17 বছর যে অন্যায় করেছে, সে যদি এখন এসে বলে আমি ক্ষমা চাচ্ছি যদি করে থাকি, মানুষ মানবে এটা? মানে সে স্বীকারই করছে না। জামাতকে তাকে স্বীকার করতে হবে যে আমি অন্যায় করেছি, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছি। এই বিশ্বাসঘাতকতার মতো যে অন্যায়, যে ভুল, এইটা জনগণ ক্ষমা করবে কি করবে না, উনি মনে হয় বললো, কে যেন বললো দেখলাম, যে জনগণ ভোটের মাধ্যমে, ওই যে উনি বলছেন না যে ছাত্ররা রায় দিয়েছে, এটা কিন্তু উনি ঠিক নন, এটা নিয়ে আলোচনা তোলেননি যে ছাত্ররা কিন্তু রায় দেয়নি। কারণ ইসলামী ছাত্র শিবির নামে কোনো সংগঠন ডাকসুতে জেতেনি, জাকসুতে জেতেনি, চাকসুতে জেতেনি, সেখানেও আপনার ফ্রেববাজি হয়েছে। ইসলামী ছাত্র শিবির এই প্রসঙ্গটি নিয়ে আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি, আবারও আসবো আপনার কাছে আজিজুল বারী হেলাল। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবারও ফিরতে চাই আজিজুল বারী হেলাল। আপনার কাছে বিরতির আগে যে প্রসঙ্গ নিয়ে আপনি বলছিলেন তার সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই। গণ অভ্যুত্থানের পর নানা সময় দেখেছি বিএনপি নেতারা জামায়াতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন, এবার তো ক্ষমা চাইলেন। প্রশ্ন হলো, জামায়াত আমি যেভাবে ক্ষমা চেয়েছেন, এটা কি দেশের শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সন্তুষ্ট করতে যথেষ্ট বলে আপনি মনে করেন কিনা? কারণ আমাদের যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডক্টর সারোয়ার আলী এসেছিলেন, উনি বলেছেন 71-এর শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধারা জামায়াতের স্পষ্ট বক্তব্যের জন্য অপেক্ষায় থাকবে। শুধু শহীদ পরিবার আর মুক্তিযোদ্ধারা না, গোটা দেশের মানুষ ছিল মুক্তিযোদ্ধা। তখন 7 কোটি মানুষই ছিল মুক্তিযোদ্ধা, গুটি কয়েক দেশদ্রোহী ছাড়া। সুতরাং শুধু শহীদ পরিবার আপনার ক্ষমা করে দিলেই হলো? শেখ হাসিনার 1000 লোক, 1500-এর মতো লোক শুধু 24-এর গণ অভ্যুত্থানে মেরেছে। আমার 17 বছরের কথা বলছি না, আমি 24-এর গণ অভ্যুত্থানে কয়েকটা পরিবার যদি বললো যে শেখ হাসিনা সহি হয়ে গেল, রাষ্ট্রের তালিয়ার নীতি আদর্শ বলে কি থাকলো? সুতরাং জামাতের এইটা কিন্তু কৌশল একটা, টু অ্যাট্রাক্ট দ্য পিপল অ্যাটেনশনস, যে এবং ক্ষমতায় যাওয়ার জন্য, যে আমরা 71-এ যদি ভুল করে থাকি ক্ষমা চাচ্ছি, তথাপি তোমরা আমারে ভোট দাও। এই সমস্ত আপনার এই যে উইক কথাবার্তা জনগণ কখনো ভালোভাবে মেনে নেবে না, এবং এটা কোনো ক্ষমা চাওয়া কৌশল না। বরঞ্চ আমি মনে করি যে মুক্তিযোদ্ধার মতো আমাদের রাষ্ট্র যেখানে বর্ণ হয়েছে, সেই জন্মের সাথে আবার একটা নতুন করে প্রতারণা হলো, যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে উনি বলছেন ক্ষমা চেলাম। ওনার থেকে বড় নেতা ছিল গোলাম আজম সাহেব, তিনিও তো ক্ষমা চেয়েছেন।
তো কি জনগণ গ্রহণ করেছে সেই ক্ষমা? আমি তো বললাম যে আপনি দেশে আপনার পার্টির একটা ফোরাম আছে, সেই ফোরামে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে যে আপনি আসলে অন্যায় করেছেন, আপনি তার জন্য রিপেন্টেড বা রিমোর্স, তারপরে আপনি ক্ষমা চাইবেন, তাই না? তাহলেও আপনি সেটাকে ধরে নিতে পারেন। আর এখন যেটা করছেন এটা সুপারফিশিয়াল একটা ট্রিকি একটা বক্তব্য, জাস্ট আমি মনে করি এটা ডিসেপটিভ মনোভাব, আপনাদের মধ্যে প্রতারণামূলক মনোভাব, যে মুক্তিযোদ্ধায় ঠিক আছে আমি ভুল করেছি, 47 নিয়ে চলে আসছে। আর আপনি যেটা বলছিলেন যে 47 নিয়ে আসলে বারবার আসছে কেন, আসলে 71 এর বিষয়টি কেন স্পষ্ট? ওই যে 71কে দেখেন না, নতুন করে সংবিধান লেখার কেন প্রয়োজন হচ্ছে, কেন আপনার সেকেন্ড রিপাবলিকের কথা বলছে কেন? আমরা তো এইসবের কোনো কিছু বিরোধী না। আমাদের বক্তব্য হলো যে আপনি জাতির ইতিহাস যে 71-এ এই বাংলাদেশি জাতির যে জন্ম, বাংলাদেশি জাতির জন্ম যে 71, সেই 71-এর আতুর ঘরকে আপনি অস্বীকার করতে চাচ্ছেন, 24 দিয়ে শুরু করতে চাচ্ছেন বাংলাদেশের ইতিহাস। এটা তো মনে করেন বর্তমান প্রজন্ম বা আগামীতে যে প্রজন্ম তারাও তো এটা মানবে না, যে বাংলাদেশের বার্থ হয়েছে, ইমার্জেন্সি হয়েছে 71-এ, 71-কে বারবার আপনি বাইপাস করছেন, বাইপাস করে বলছেন যে 24, তাহলে 90 না কেন? 24 যদি হয় 90 না কেন, তাই না? এরকম অনেক অভ্যুত্থান তো বাংলাদেশে হয়েছে। আপনি এইটাকে আমাদের মানে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে বলছেন যে আমাদের জন্ম হয়েছে 71-এর পরিবর্তে 24-এ বলে তো মানুষ এটা ভালোভাবে নেবেন। আর আমি যেটা বলছি যে আপনি বলছেন যে কাদের ভাই বলছে যে ডাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, বিভিন্ন নির্বাচন, দেখেন আমি তো সে সময় বললাম যে আপনাকে যে ছাত্র শিবির তার নিজের নামে রাজনীতি সংগঠন করার সক্ষমতা বা সৎ সাহস দেখায়নি, এটা পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমাদের এই গত 17 বছরে ছাত্র শিবির এবং ইসলাম জামাত ইসলাম এত মানে গুপ্তভাবে এত কেমোফ্লেজ করে রাজনীতি করেছে যে ছাত্র লীগের ভিতরে, যেহেতু ক্যাম্পাসগুলো ছাত্রলীগ দ্বারা পরিবেষ্টিত ছিল, ছাত্র শিবিরের কর্মীরা ছাত্রলীগ হয়ে গেছে। 5ই আগস্টের পরিবর্তনের পরে দেখলাম যখন ছাত্র শিবির তার বিভিন্ন কমিটি ডিক্লেয়ার করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন দেখলাম যে আসলে এরা তো ছাত্রলীগ করতো। এইভাবে তারা ছাত্রলীগ ছাত্র শিবির একসাথে থেকে যাওয়ার ফলে ছাত্রলীগের কিন্তু সবাই ক্যাম্পাস থেকে বের হয়ে যায়নি, গুটি কয়েক যারা সন্ত্রাসী ছিল তারা। ওই যে বাদবাকি যে ছাত্রলীগ, তাদেরকে ছাত্র শিবির একটা বুঝ দিয়েছে যে আমরাই তোমাদের এখন রক্ষা কবচ, অর্থাৎ তোমরা আমরা এক, এমন একটা অবস্থা করেছে। তখন দেখেন যে 24-এর গণ অভ্যুত্থানের যে পোস্টার বয় যারা আপনার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রক্ষিপ্ত অংশ, তা পর্যন্ত আপনার প্রতারিত হয়েছে এবং তারাও তাদের সাথে এই বিষয়টি নিয়ে একটু আসবো। তার আগে একটু ডক্টর আহমদ আব্দুল কাদের একটু আপনার কাছে যেতে চাই। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন এর আগে গোলাম আজম ও মতিউর রহমান নিজামী ক্ষমা চেয়েছেন, এইবার নিয়ে তিনি 2বার ক্ষমা চাইলেন। গোলাম আজম ও মতিউর রহমান নিজামীর ক্ষমা চাওয়ার পরও কেন তাকে ক্ষমা চাইতে হচ্ছে? মানে নেটিজেনরা বলছেন জামায়াতের সবসময় এটি কৌশলগত অবস্থান রয়ে গেছে, কারণ তাদের এই ক্ষমা চাওয়ার বিষয়টি সবসময় অস্পষ্ট ছিল এবং শর্তযুক্ত ছিল। তাহলে কি এই কারণেই বারবার ক্ষমা চাইতে হচ্ছে? এখন তো বিনা শর্তে চাইছে নাকি? এখন তো ক্ষমা চাইলো, যেটা বলো বিনা শর্তে, যদি বলেছে যেমনটা আজিজুল বারী হেলাল ভাইও বলছেন। এই বিষয়টা আমি আগে বলেছি যে আমার পক্ষে বেশি বলা স্কোপ নাই, বেশি পাবলিকলি বলা ঠিক না আমার জন্য। আমরা বারবার তাদের বলেছি যে আপনারা এটাকে পর্যালোচনা করে অন্যায় যেটা ভুল স্বীকার করেন। আমরা বলেছি তখন তারা ভুল স্বীকার করতে রাজি হয় না আমাদের সামনে। এই নিয়ে আমাদের দল আমরা আলাদা হয়ে গেছি, আমরা তখন বেরিয়ে গেছি শিবির থেকে। এখন তারা চেয়েছে, আমি আগে বলেছি এটা ভালো, এটা পজিটিভ। আমরা যে আগে চেয়েছিলাম এখন তারা শেয়ার করছেন। আমরা আরও একটু তাদের কাছে চাই, আরও স্পেসিফিক চাই। কেমন? এটি হলো আমার কথা আর কি। এই নিয়ে আমি আর কথা বলতে চাই না, কারণ এই বিষয়টা আপনারা আপনাদের কথা বলছেন, উনি ওনার কথা বলছে, আমি আমার কথা বললাম। এখন এই জন্য আমি মনে করি যে ক্ষমার ইস্যুটি বাংলাদেশের রাজনীতিতে এটা আওয়ামী লীগের আমলে তো এটা ব্যবহার করা হয়েছে বিএনপির জন্য। আমার দুঃখ হচ্ছে এই কারণে ওনারা যে ভাষা কথা বলছে সেম আওয়ামী লীগ নেগেটিভ। এটা হেলাল ভাই যারা বলছেন এখন ওনার নেতারা বলেন আওয়ামী নেগেটিভ, এটা একটু বেশি মাত্রা হয়ে যাচ্ছে আমি মনে করি। কারণ তারা তাদেরকে নিয়ে কাজ করেছেন, মন্ত্রী দিয়েছেন, প্লাগ দিয়েছেন, এখন তারাই এত বলতে বলা তার উচিত না আমি মনে করি। তারা স্বপ্নে বলতে পারে,
এটা ঠিক আছে, কিন্তু একদম যেভাবে আওয়ামী লীগের যেভাবে কথা বলতো এই ভাষায় তারা কথা বলছেন, কিন্তু এটা কিন্তু মানানসই না। কারণ তারা তাদেরকে নিয়ে কাজ করেছেন, একসাথে সংগঠন করে আন্দোলন করেছে, একসাথে রাজনীতি করেছে, একসাথে নির্বাচন করেছে এবং একটি মন্ত্রী পরিষদ গঠন করেছে। কাজে এইটা তাদেরকে বেশি বাড়াবাড়ি হচ্ছে আমি মনে করি। তারা ভেবে দেখবেন যে এতটা বলা উচিত কিনা। আমি মনে করি এই আওয়ামী নেগেটিভ যেটা আছে এটাকে আমাদের বাইপাস করতে হবে। ৭১ যে ইস্যু, বাংলাদেশের জন্ম তারিখ হয়েছে, তো ৭১ কিন্তু পাকিস্তান দেওয়া হয়েছে, মনে রাখতে হবে। ৭১ মানে কিন্তু উন্নতিতে হয় না, পাকিস্তান দেওয়া হয়েছে। পাকিস্তান থাকাকালীন পাকিস্তান আমাদের ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা মনে রাখতে হবে। এড়িয়ে যাওয়ার সুযোগ না কিন্তু। আমরা সবাই পাকিস্তানের লোক, আমরা তো ছোটো ছিলাম বলতে পারেন, কিন্তু আমরা পাকিস্তানের সবাই লোক ছিলাম। এখন কেউ চাইতে পারে পলিটিক্যালি পাকিস্তানের পক্ষে থাকতে পারে, কেউ বাংলাদেশের পক্ষে থাকতে পারে পলিটিক্যালি। আমার আপত্তি ওই জায়গায় না। আমার আপত্তি ছিল বাংলাদেশ স্বাধীনতার বিরোধিতা করতে আর সশস্ত্র সংগ্রাম করলো কেন, আমার আপত্তি ছিল এই জায়গাতে। এই পয়েন্টে আমার আপত্তি। এমনি হিন্দুস্তান পাকিস্তান হওয়ার সময় কিন্তু অনেকে হিন্দুস্তানের পক্ষে ছিল, অনেক কিছু এরা পরে বাংলাদেশ রাজনীতি করছে, পাকিস্তান রাজনীতি করেছে, ব্লেম দেওয়া হয় নাই। এবং জমিয়তুল উলামা ইসলাম যেটাকে আমরা বলছেন, এটা কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল না, তারা কিন্তু পরে এসে পাকিস্তান রাজনীতি করেছে। কাজে এটা হতেই পারে, কিন্তু পলিটিক্যালি প্রবলেম না। এটা প্রবলেমটা হচ্ছে মূলত তাদের ইনভলভমেন্ট, কোঅপারেশন, এই কোলাবোরেশন, এটা একটা প্রবলেম তৈরি করেছে। তবে হেলাভাই যে বলছেন, আমি মনে করি এটা সঠিক না কথাটা। আমরা কথা আমি বলি, আপনি যে বলতে পারেন যে ওরা এই কাজ যারা পাকিস্তান আর্মি কিলিং করেছে, ব্রেভ করেছে, এগুলো সহযোগিতা হয়ে গেছে, তাদের কাজ দ্বারা তারা সহযোগিতা পেয়েছে, কিন্তু তারা নিজের ইনভলভ, এটা আমি মানি না, আমি এটা মনে করি না। যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে যে মামলা দেওয়া হয়েছে, মামলার সঙ্গে এদের কোনো সম্পর্ক আদৌ নাই, কিন্তু এটা করা হয়েছে কেমন এই জন্য। এবং আজহার ভাইকে, আজহার ভাই আমার ক্লাসমেট, আমি একসাথে ছিলাম, বড় খাওয়া দরকার, আমরা এখানে থাকতাম। তাকে যে সমস্ত অভিযোগ দেওয়া হয়েছে এগুলো এখন বানোয়াট অভিযোগ। তাকে ডেটেন দেওয়া হইলো, জেলখানায় যাওয়ার পরে শুনলাম যে ওনাকে। কাদের ভাই, আপনি যদি আপনার কথা দুই রকম হচ্ছে না, একটা হলো যে জামাতে ইসলাম এই মানবতা বিরোধী, আমি এখন মানবতা বিরোধী কথা বললাম, এর সাথে তো জড়িত, তো কাদের ভাই হয়তো জড়িত না, হয়তো বা যারা ফাঁসি তারা জড়িত কিনা আমি জানি না, কিন্তু এই কাজ তো করেছে জামাত ইসলাম, তো করেছে, আমি সেটা বলছি। তারা কোঅপারেট করেছে, ওই তো তারই মানে কোলাবোরেটর তো তারা মানে রাজাকার আল বদর আল শাম, তারা কেউ কোলাবোরেশনে জড়িত ছিল। এটা এবং রাজনৈতিক দল হিসেবে জড়িত ছিল। এই বক্তব্যে আসবো, তার আগে একটু অ্যাডভোকেট সুব্রত রাজনৈতিক দল হিসেবে জড়িত ছিল। জামায়াতের আমির যেভাবে বিদেশে গিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন, সেটাকে অনেকে বলছেন এটি ব্যক্তি আমির ক্ষমা চেয়েছেন, দলের হয়ে নয়। এই বিষয়ে না, ওই জন্যই তো কথাটা আসছে না। জি, তাদের কিছু যুক্ত করবেন কিনা বলেন। সুরাতে বসে তো ডিসিশন নিতে হবে, পলিটিক্যাল ডিসিশনটা নিতে হবে না, ওইটা তো নেয় না, এগুলো ব্যক্তি পর্যায়ে তারা কথাবার্তা বলতেছে। আরে আমরা যে ৭১-এ সারান্ডারটা করলো, সেখানে তো এদের কথা উল্লেখ আছে, রাজাকার আল বদর আল শাম অক্সিলিয়ারি ফোর্স, জামাত সহ নাম ধরে ধরে আছে। তো এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল তো এখনো আছে, ওখানে বিচার হবে। তো বিচার তো শুধু শেখ হাসিনার বিচার হচ্ছে এটা তো না, ওই ৭১-এ মানবতা বিরোধী অপরাধ এই ট্রাইব্যুনাল তো ওই জন্যই গঠিত হয়েছে, এটা চলমান। এখন হয়তো সাময়িকভাবে আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। সুতরাং জামাতের বিচার, রাজাকার আলবদরদের বিচার, এটা হবে, বাংলাদেশের মাটিতে হবে, এটা যুগে যুগে হবে। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো শেখ হাসিনারটাকে নিয়েই আমরা চালু রেখেছি। তো যাই হোক, আমার কথা হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, ক্ষমার অযোগ্য। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের বাড়িঘর থেকে ডেকে নিয়ে উঠিয়ে নিয়ে হত্যাকাণ্ড হয়েছে। রায়ের বাজার বৌদ্ধভূমি থেকে শুরু করে মিরপুরের বৌদ্ধভূমি, কোনটা না, প্রত্যেক গ্রামে গ্রামে গণহত্যা হয়েছে, গণকবর আছে প্রত্যেক গ্রামে গ্রামে। প্রত্যেক গ্রামে নাই ভাই, এটা ঠিক না। আমি আরে ভাই, আমার আশেপাশের 10 গ্রামে তো আছে। আমি যে এলাকায় বাস করি তো বর্ডার এলাকা ছিল। এগুলো অস্বীকার করার তো উপায় নাই। এগুলো তো আমাদের ইতিহাসের সাথে সম্পৃক্ত, মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে সম্পৃক্ত। এখন শেখ হাসিনা আওয়ামী লীগ বাড়াবাড়ি করছে বলে তো মুক্তিযুদ্ধের শেষ হয়ে যায় নাই। এবারে তো বাদ দিতে চাইছিল, জানেন, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাদ দিতে চাইছিল সংস্কার থেকে। আমরা কন্ডিশন দিলাম যে এটা যদি না থাকে আমরা সই করব না। তখন সকলেই বুঝতে পারছে যে এটা বড় ভুল। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যদি আমাদের সংস্কারে উঠিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের আর থাকে কি? তো সেই কারণে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা সংস্কারের মধ্যে বহাল রাখা হয়েছে। আমরা গণফোরাম হিসেবে আমরা স্বাক্ষর করেছি, এবং বিএনপিও
অত্যন্ত খুশি হয়েছে তার যে ভাই এটা আমাদের স্লিপ হয়ে গেছিল, এটা ছাড়া তো হইতে পারে না। তো যাই হোক, আজকে জামাতকে নিয়ে আমরা এত আলাপ আলোচনা আমার তো মনে হয় করার দরকার না। আমরা ভাই নির্বাচনমুখী হয়ে গেছি, সবাই আসেন নির্বাচনের মধ্যে যায়, আপনি আপনার বক্তব্য দিয়ে যদি জাতিকে বুঝাইতে পারেন জনগণ আপনাকে ভোট দেবে। আপনি ক্ষমা নিউ ইয়র্কে বসে বলেছেন আর বাংলাদেশে এসে তো বলবেন, প্রত্যেক জনসভায় বলতে থাকেন। শেখ হাসিনা বলেছিল না, প্রত্যেক জনসভায় কান্নাকাটি করেছে না, কান্নাকাটি করতে করতে তো ওই 96 সনের নির্বাচনে তো একটা সমবেদনার ভোট তো পেয়েছিল, সে অস্বীকার করার তো পায়নি। তো জামাত বন্ধুরাও সেটা কান্নাকাটি করুক, সব জায়গায় ভুল স্বীকার করুক, ক্ষমা চাক জনসভায়, হয়তো জনগণ তাদের ক্ষমা করবে। আশা করি আমরা একটা সুস্থতার রাজনীতি করতে চাই, একটা শান্তিপূর্ণ নির্বাচন এবং শান্তিপূর্ণ সহমর্মিতার মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিটাতে আমরা টিকে থাকতে চাই। জি নিশ্চয়ই, আমরা আবারও আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছে জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরো একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবারও ফিরে যাচ্ছে আলোচনায়। এবারে আজিজুল বারী হেলাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি কিছুটা দ্বিমত পোষণ করছিলেন ডক্টর আহমদ আব্দুল কাদেরের বক্তব্য নিয়ে, সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। সেই সাথে জানাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে জামায়াত বলেছে, দাবি তুলেছেন প্রশাসনের 70 থেকে 80 ভাগ লোকই বিএনপির এবং তারা উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার মঙ্গলবার বিএনপির সঙ্গে বৈঠকেও বিএনপি দাবি জানিয়েছিল উপদেষ্টাদের নিরপেক্ষতা। এই প্রসঙ্গে পাল্টাপাল্টি এই অভিযোগ নিয়ে আপনি কি কিছু বলতে চান? আমি আমার প্রথম বক্তব্য হলো কি যে জামাতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে যে অন্যায় করেছে সেইটার বিচার কিন্তু বাংলাদেশে হয়নি। রাজনৈতিক দল হিসেবে যে অন্যায় করে, যেমন আমরা এখন বলি আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অন্যায় করেছে, তার বিচার হওয়া উচিত। এই জন্য আমরা আমাদের আইসিটি অ্যাক্টে একটা ক্লসও যোগ করেছি। জামাতেরও রাজনৈতিক দল হিসেবে যে তারা অন্যায় করেছে, কিলিং জেনোসাইডের সাথে জড়িত, এরা তো কেউ অস্বীকার করতে পারবেন না। আর কাদের ভাই আমাকে যেটা বলছে যে আপনারা তাদের সাথে রাজনৈতিক জোট করেছেন, নির্বাচনী জোট করেছেন, এটাই তো পলিটিক্স, এটাই তো পলিটিক্স। এখন তার মানে এই না যে আমি যার সাথে জোট করলাম, যার সাথে নির্বাচনী জোট করলাম, তিনি যদি দেখতে কালা হয়, শ্যামলা হয়, আমি কি বলবো সে দেখতে সুন্দর? সে অন্যায় করেছে, সে অন্যায় কথা বলবো। নির্বাচন আর আপনার এই যে ক্রিমিনাল অফেন্স, রাষ্ট্রের বিভিন্ন অফেন্স, রাষ্ট্রদ্রোহী, সেটা তো রাষ্ট্র তাকে বিচার করবে সে রাষ্ট্রদ্রোহী কিনা আর সে ক্রিমিনাল অফেন্স করেছে কিনা। এখন আপনার রাজনৈতিক দল হিসেবে জামাত যেহেতু রাজনীতি করতে পারে, সুতরাং আমরাও তাদের সাথে বিভিন্ন কারণে জোট করেছি, অন্য অন্য রাজনৈতিক দলও তার সাথে জোট করেছে। এটা তো অন্যায়। তার মানে এই না যে জামাত যে সমস্ত অন্যায় করেছে সেগুলোকে আমি অস্বীকার করব। এইটা হইতে পারে না। যেমন ধরেন আমি একটা বলি, আমি কাদের ভাই বুঝবেন, আবু সুফিয়ানের নাম সবাই শুনেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, আবু সুফিয়ানদের অত্যাচারেই তিনি হিজরত করলেন। আবার যখন মক্কায় ফিরে আসলেন, তখন বহুদিন পরে আবু সুফিয়ান আপনার ইসলামে প্রবেশ করে, ইসলাম ধর্ম। কিন্তু আজকেও বিশ্বব্যাপী মুসলমানরা কি আবু সুফিয়ান, সাইবা, উতবা এদেরকে কাফের, বিশ্বাসঘাতক বলে স্বীকৃতি দেয় না? সে আবু সুফিয়ান কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করেছিল পরে। সুতরাং এরকম একটা বিষয় যে আপনি যে প্রতারণা, যে অন্যায় জাতির সাথে করেছেন, আপনি যতই যেভাবেই ক্ষমা চান, মানুষ আপনার এই ইতিহাসে কখনো ভুলে যাবে না। অ্যান্ড সেকেন্ড বলছেন যে প্রশাসনে জামাত বলছে যে সব আওয়ামী লীগের লোক, এটা হলো নিজের ডিফেন্সটা আগে নিয়ে নিল। আমরা আপনি দেখেন যে প্রশাসনে আপনার গত 17 বছরে প্রশাসনে জামাতের নেতা কর্মীরা আওয়ামী লীগ সেজে চাকরি করেছে, এবং প্রশাসনে যারা অরিজিনাল আওয়ামী লীগ ছিল তারাও 5ই আগস্টের পরে খোলস বদলিয়ে জামাতের সাথে একাকার হয়ে গেছে। সুতরাং প্রশাসনে জামাতের একটা প্রাধান্য রয়েছে, এবং গত 17 বছরে আমরা আন্দোলন সংগ্রাম রাজপথে ছিলাম, প্রশাসনে আমরা নজর দিতে পারিনি। কিন্তু জামাতে ইসলাম দেখবেন সরকারের সাথে তাদের একটা সম্পর্ক সবসময় ছিল। আমি একটা উদাহরণ দিব, যেমন 23 সালের আপনার 22শে অক্টোবর আমরা পল্টনের পাল্টা অফিসের সামনে যখন আমাদের উপরে ক্র্যাকডাউন হলো, ইভেন সুব্রত ভাইদের মিটিংয়েও ক্র্যাকডাউন, আমাদের গণ অধিকারের নূর ওরও মিটিংয়েও ক্র্যাকডাউন হয়েছে। জামাত কিন্তু মতিঝিলে নিরাপদে নিশ্রয় আবার একটা প্রোগ্রাম করেছিল,
সরকারের ছত্রছায়া, এটা সবাই জানেন আপনারা। ওই যে 22 অক্টোবর 28 অক্টোবর সুব্রত ভাই, 28 অক্টোবর 23 সালের, যেটা আমাদের উপরে ক্র্যাকডাউন হলো। অর্থাৎ জামাতের সাথে আওয়ামী লীগ সরকারের ওই সময় একটা মানে এত গোপন সংকট আওয়ামী লীগও বুঝতে পারেনি, তার ভিতরে ঢুকে গেছে প্রশাসন। তাই একইভাবে দেখেন আজকে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার আপনি বানাবেন, এখন যদি ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বলেন যে আপনি অমুক কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, ওই নির্বাচন সুষ্ঠু হবে? আপনি যদি এখন যে সমস্ত এনজিও গুলো আছে, যে এনজিও গুলো আপনার জামাতের পৃষ্ঠপোষকতায় চলে বা যদি আমাদের পৃষ্ঠপোষকতায় দ্বারা চলে, সেই সবগুলো কি আপনার নিরপেক্ষ থাকে? যুক্ত করবেন কিনা আবজিজুল বারী হেলাল? আমার মনে হয় যে সব ব্লেম গেমে আমি যেতে চাচ্ছি না, বুঝছেন? এগুলো ব্লেম গেম ছাড়া কিছুই না। ওনারা বলছেন যে সব জামাতের লোক, আর জামাত বলছে একটু সংক্ষিপ্তভাবে বলবেন, আমার সময় 97 জন, এর মধ্যে আমাদের 3 জন আছে সচিব, আর বাকি সবাই বিএনপির বা আওয়ামী লীগের। তাহলে এই বেকা আমরা দেবো করি? তো আমার পক্ষে পড়াশোনা, ওনাদের পক্ষে পড়াশোনা, এগুলো কথা মাত্র, এগুলো রাজনৈতিক কথাবার্তা, এর মধ্যে সত্যতা কি আছে আল্লাহ ভালো জানে। আমি এইসব রাজনীতি জড়াতে চাই না, কারণ এগুলো হচ্ছে ব্লেম গেম, স্রেফ ব্লেম গেম। আমি একে দিচ্ছি, ওনারা দিচ্ছে। তো এটা স্পষ্ট কথা, বাংলাদেশের এই প্রশাসনের ব্যাপারে যেহেতু আওয়ামী লীগের যারা ছিলেন এরা এখনো আছেন, অনেকে আছেন এখনো, তারা আছেন, তারা যে কি রোলটা প্লে করবে আমি শিওর না পর্যন্ত নির্বাচনে। একটু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে নায়েবে আমির তাহের সাহেব, উনি তো সাক্ষ্য দিয়ে গেছে, 164 বলেছে না যে আমি সব রেকর্ড করেছি, আমার কাছে সব আছে, আমি পাবলিককে জানিয়ে দেব। যে জামাত কি কাজটা ভালো করেছে? আপনারা আমার সাথে এইভাবে গোপন বক্তব্য এটা এখন দেবে জাতির সামনে, এবং বলছে যে উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। আমরা বলছি দলীয় উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, তা যারা এনসিপির সাথে সম্পৃক্ত। আমরা তো গৈরহ বলি নাই, ওনারা তো গৈরহ বলছে। ওনারা এই সরকারকে বাদ দিয়ে আরেকটা সরকার গঠন করার পায়তারা করতেছে। এইটাই তো দেশের মধ্যে একটা ষড়যন্ত্র হচ্ছে। আপনারা খুঁজছেন ষড়যন্ত্র ওই দিল্লিতে বসে, তার এত ক্ষমতা নাই এখানে বাংলাদেশের নির্বাচনকে বন্ডল করার, যেটা এখানকার বিভিন্ন রাজনৈতিক দল, আমার ভাইও বোধহয় অংশীদার, নানা নসিলায় এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা অপচেষ্টায় লিপ্ত আছে। আমরা সেটা হতে দিতে পারি না বাংলাদেশে। সুতরাং আমরা চাইব সকলে মিলেমিশে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী সংসদ নির্বাচন হবে। নিশ্চয়ই সেই প্রত্যাশা আমাদেরও আছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ডক্টর আহমদ আব্দুল কাদের এবং আজিজুল বারী হেলাল, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে রাজকাহন এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।